This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে। প্রথমে নজর রাখবো পাসপোর্ট জালিয়াতির খবরে, কারণ রেস্তোরাঁর পর এবার লালবাজারের নজরে পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা মনোজের বিলাসবহুল ফ্ল্যাট। পৈলানের কাছে ৮০ লক্ষ টাকায় কেনা ফ্ল্যাট রয়েছে এই মনোজের। সেই ফ্ল্যাটের নথি চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ফ্ল্যাটটা কবে কেনা হয়েছে, ফ্ল্যাট কেনার টাকা কিভাবে শোধ করা হচ্ছে, সেই সমস্ত তথ্য জানতে চাইছে লালবাজার। কথা বলবো আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, এই যে ফ্ল্যাট কবে কেনা হলো, কিভাবে টাকা শোধ হচ্ছে, এই ফ্ল্যাট সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, লালবাজারে গোয়েন্দারা এখন অব্দি পৈলানের কাছে সেই বিলাসবহুল ফ্ল্যাটটি হদিশ পেয়েছেন, যেটা মূলত মনোজ গুপ্তা কিনেছিলেন এমনটাই তারা জানতে পেরেছেন। এবং সেই ফ্ল্যাটের দাম প্রায় ১ কোটি টাকা, ৮০ লক্ষ টাকারও বেশি টাকা সেই টাকা কেনা হয়েছে, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল। তদন্তকারীরা এবার চাইছেন সেই ফ্ল্যাটটিকে সিল করে দিতে, তার সেই বেহালা রেস্তোরাঁর মতো। এবং সেই কারণেই ফ্ল্যাটের সমস্ত নথি তারা তলব করেছেন, অর্থাৎ ফ্ল্যাট কবে কেনা, ফ্ল্যাট কোন টাকায় শোধ করা হচ্ছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হচ্ছে, তার নামে রেজিস্টার করা হয়েছে, এই সংক্রান্ত সমস্ত তথ্য তারা তলব করেছে। সমস্ত তথ্য চলে আসার পরেই তারা ফ্ল্যাট সিল করার প্রক্রিয়া নেবে। এবং একই সঙ্গে এই চক্রে এখনো পর্যন্ত যে কজন গ্রেপ্তার হয়েছে তাতে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য তলব করেছেন তদন্তকারীরা। প্যান নম্বরের সূত্র ধরে প্রত্যেকটি ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশের একটি ব্যাংকের ৫ স্ট্রিটে শাখা রয়েছে, সেই ব্যাংকেও চিঠি দেওয়া হয়েছে যে এই পাসপোর্ট চুক্তিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকে রয়েছে কিনা। অর্থাৎ এই জালিয়াতির কারবারের মাধ্যমে তারা যে সম্পত্তি এবং আর্থিক ক্ষতি করেছে সেই দিকটাতে এবার তদন্তকারীদের নজর রয়েছে। একেবারে পুঙ্খানুপুঙ্খ নজর রয়েছে তদন্তকারীদের, সে বিষয়ে পরিষ্কার উঠে আসছে। অনেক ধন্যবাদ সুজয়, তুমি নজর রাখো। দেখুন, আলিবাবা গল্পের সেই যে ৪০ চোর, তাদের গল্প নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু জোচ্চুরি করে কিভাবে ৪০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা বিদেশের দরজা চিচিং ফাঁক করে ফেলেছে, সেটা শুনলে তো অবাক হবেনি। কারণ জাল নথি, ভাড়ার ব্যাংক অ্যাকাউন্ট, এগুলোকে ব্যবহার করে পাসপোর্ট বানানোর পরে ৩টে বিমানবন্দর দিয়ে বিদেশে চলে গেছে ৪০ জন। ভাবতে পারেন, তদন্তে ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোয়েন্দারা পেয়েছেন সেই তথ্য। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যেন একটা আস্ত মহাভারত। প্রতিদিনই খুলছে নতুন নতুন অধ্যায়, আর তার পরতে পরতে চমক। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে অনেক ক্ষেত্রেই নাকি ব্যবহার করা হয়েছে ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্ট। লালবাজার সূত্রে এমনটাই খবর। পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট অঙ্কের টাকা ফি হিসাবে অনলাইনে পেমেন্ট করতে হয়, সেই টাকা জমা করার জন্যে মনোজ গুপ্তা বা সমরেশের যে সমস্ত সীমান্ত এলাকার এজেন্ট বা সাব এজেন্টরা রয়েছে, কখনো কখনো ব্যবহার হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, কখনো বা আবার তাদের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন পেমেন্ট করা হয়েছে। আবার কখনো ভুয়ো নথি দিয়ে তৈরি ব্যাংক অ্যাকাউন্টও কাজে লাগানো হয়েছে। সূত্রের খবর, এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত 10টির বেশি পাসপোর্টের আবেদন করা হয়েছে দাবি তদন্তকারীদের। যারা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিতেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন পেতেন। সূত্রের খবর, টাকার বিনিময়ে ভুয়ো নথি ব্যবহারে তৈরি পাসপোর্ট নিয়ে এখনো পর্যন্ত ৪০ জনের বিদেশ যাত্রার তথ্য হাতে পেয়েছে লালবাজার। দমদম, দিল্লি ও মুম্বাই, মূলত এই ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি দিয়েছে ওই অনুপ্রবেশকারীরা। বিদেশে পাঠানোর ক্ষেত্রে মনোজ গুপ্তা সংস্থার মাধ্যমে টিকিট, ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এর বাইরে আর কেউ বিদেশে পাড়ি দিয়েছে কিনা এই চক্রের হাত থেকে পাসপোর্ট পাওয়ার পর, বা তারা যদি বিদেশে পাড়ি দিয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন বিমানবন্দর ব্যবহার করেছেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা। আর এই সমস্ত ভিসা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তদন্তকারীদের তরফ থেকে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্র মারফত খবর। আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিয়েছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে। এর মধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃত যুবক ৩ বছর আগে বিনা পাসপোর্টে ভারতে এসে কালনায় বাস করছিল। ফের বাংলাদেশে যাবার জন্য সম্প্রতি পাসপোর্টের আবেদন করে। নথি যাচাইয়ের জন্য থানায় পৌঁছলে সন্দেহ হয় পুলিশের। যুবককে জিজ্ঞাসাবাদ করে এক সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে।
কত গভীরে এই দুর্নীতির শিকড় তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। পরের খবরে নজর রাখতেই হচ্ছে জলপাইগুড়ি সংশোধনাগার, সেখানে বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। রিপোর্টে বলা হচ্ছে কি যে তার শরীরে হিলিয়াম পাওয়া গেছে। আচ্ছা, সংশোধনাগারে এই হিলিয়াম, বিষাক্ত হিলিয়াম, সেটা কোথা থেকে এলো? সরকারি কৌশলীর যুক্তিতে ক্ষুব্ধ হয়েছে এবার আদালত। সংশোধনাগারে হিলিয়ামে মৃত্যু, স্যালাইনে প্রসূতির মৃত্যু, আর আরজি করে চিকিৎসক তরুণীর মৃত্যু, এই সমস্ত মৃত্যু এগুলো কোথায় ঘটেছে? সরকারি জায়গায়। তাহলে দায় কার? আদালতে পর্যবেক্ষণে সরকারি হেফাজতে এই মৃত্যু, তাই সহজে কিন্তু ছাড়া হবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে বলেছেন, ছেলেটা মারা গেছে সরকারি হেফাজতে, এত সহজে ছাড়ব না। আদালত বলছে সহজে ছাড়ব না। কেন কলকাতা হাইকোর্টের এমন মনোভাব? কেন সহজে না ছেড়ে দেওয়ার মতো পর্যবেক্ষণ? পৌঁছতে হবে জলপাইগুড়ির সংশোধনাগারে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির রহস্য মৃত্যু হয়েছে সেখানে। পরিবার বন্দির সঙ্গে দেখা করতে গিয়েছিল সংশোধনাগারে। পরিবারকে বলা হয় বন্দি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে পরিবার জানতে পারে বন্দির মৃত্যু হয়েছে। কেন বন্দি অসুস্থ হওয়ার পরেই পরিবারকে জানানো হয়নি? কেন হাসপাতালে ভর্তির পরেও জানানো হয়নি? কেনই বা হাসপাতালে পৌঁছে মৃত্যুর খবর পেল পরিবার? এই অভিযোগেই প্রশ্ন তুলে আদালতে গিয়েছিল মৃতের পরিবার। আদালতের সওয়াল জবাবে উঠে এসেছে বিস্ফোরক কাণ্ড। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু কিভাবে? হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বলছে শরীরে হিলিয়াম ছিল। সংশোধনাগারে হিলিয়াম কোথা থেকে এলো? সরকারি কৌশলী বলছেন অতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যু হয়েছে। ও যখন জেলে ছিল, লাইফ কনভিক্ট ছিল, যখন কারেকশন যখন ছিল, ওর ডিউটি ছিল হচ্ছে হসপিটাল ওয়ার্ডে। ওখান থেকে কিছু ড্রাগস ও কনজিউম করে ড্রাগ অ্যাবিউজের জন্য অসুস্থ হয়ে যাওয়ার পর ও 14 তারিখ ভর্তি হয় আমাদের জলপাইগুড়ি হাসপাতালে। সেখানে মারা যায় সাবসিকুয়েন্ট 16 তারিখ। ওষুধ থেকে কি হিলিয়াম শরীরে ঢুকেছিল? প্রশ্নের জবাব চেয়েছে আদালত। সরকার বলছে সাজাপ্রাপ্ত আসামি হাসপাতাল বিভাগে সাজা কাটছিলেন, সেখানে কি হিলিয়াম পড়ে থাকে যা কিনা যে কেউ ঠক করে গিলে ফেলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন হিলিয়াম তো এইভাবে ব্যবহার কিভাবে হবে? হিলিয়াম তো এটা তো একটা গ্যাসিয়াস সাবস্টেন্স। এটা কোনো ওষুধে কেন ব্যবহার হবে? এটা তো আমার জানা নেই এরকম অদ্ভুত ব্যাপার। এটা তো হওয়ার কথা নয়। আর হিলিয়াম মাত্রাতেই একটু ওষুধের সঙ্গে হিলিয়ামের কি সম্পর্ক আছে সেটা তো আমার মাথায় আসছে না। দুটো মিলছে না, দুটো কিছুতেই মেলানো যাচ্ছে না। মেডিসিনে তো হিলিয়াম গ্যাসের কোনো রোল আমার জানা নেই। ওষুধে হিলিয়াম নেই, অথচ মৃতের শরীরে মিলেছে। বাতাসের চেয়ে হালকা এবং অদাহ্য, তাই হাইড্রোজেনের বদলে বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয়। তরতর করে বেলুন উড়ে যায় আকাশে। আপাতত জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনায় সরকারি যুক্তিকে গ্যাস বেলুনই ভাবছে কলকাতা হাইকোর্ট। তরতর করে উড়িয়ে দেওয়া হচ্ছিল সেই যুক্তির ফানুস। আদালত খপ করে সুতোটা ধরে ফেলেছে। হিলিয়াম রহস্যে শোরগোল পড়েছে চারদিকে। হিলিয়ামের মতো একটা মৌল কতটা পরিমাণ ও কিভাবে শরীরে ঢুকলে মৃত্যু হয়? আপাতত ফেলুদা বা ব্যোমকেশ নয়, হিলিয়াম রহস্য উদ্ঘাটনের প্রয়োজন বোধ হয় ফরাসি বিজ্ঞানী পিয়ের জনসনের। পিয়ের জনসন হিলিয়াম আবিষ্কার করেছিলেন। সূর্যের জ্যোতির্বলয় থেকে হিলিয়াম খুঁজে পান তিনি। হিলিয়ামের আবিষ্কারটা হয়েছিল এই ভারত থেকেই। 1868 সালে ভারতের গুন্টুরে বসে সূর্যগ্রহণ দেখছিলেন পিয়ের জনসন। তারপরেই হিলিয়ামের অস্তিত্বের কথা জানতে পারে দুনিয়া। পোস্টমর্টম রিপোর্ট যেটা ছিল, পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দেখা গেছে যে পয়জনিং হয়েছে, পয়জন সাবস্ট্যান্স তার দেহতে পাওয়া গেছে। আপাতত জলপাইগুড়ি সংশোধনাগারে হিলিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়ার পালা। আবিষ্কর্তা পিয়ের আজ বেঁচে নেই, থাকলে হয়তো তাকেই ডাকা হতো। কিন্তু এত কিছুর পর আদালতের পর্যবেক্ষণে আর একটা কথাও উঠে এলো। সরকারি হাসপাতাল হোক বা সরকারি সংশোধনাগার, সরকারি হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর দায়টা কার? সেটা কি সরকার অস্বীকার করতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।